অধিকার আদায়ে, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আধিপত্য যে শোষণ বঞ্চনা করে আসছে, যে শোষণ করে আসছে, এই শোষণের বিরুদ্ধে শ্রমিকদের অধিকার আদায়ে, শ্রমিকদের সোচ্চার হওয়ার জন্য এবং মালিক শ্রমিকের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ককে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই মূলত আজকের এই দিবসে আমরা আশা করি আমাদের নেতৃবৃন্দ সেই বিষয়ে আলোকপাত করবেন এবং সেই বিষয়ে আলোচনা করবেন এবং আমরা এখান থেকে শ্রমজীবী মানুষের অধিকার সম্পর্কে বিষয়ে আমাদের জানা অজানা অনেক কিছু আমরা শুনব এবং তার থেকে আমরা আমল করে আগামী দিনগুলোতে আমাদের কর্মকাণ্ড পরিচালিত করবো এই আশাবাদ ব্যক্ত করে আমি এখন শুরু করতে যাচ্ছি। এই পর্যায়ে আমাদের বেতন পাই। আমি দেখেছি এই বৈষম্য বিরোধী আন্দোলনের গণঅভ্যুত্থানের পরেও গত ঈদেও আমার অনেক সহকর্মী অনাস্ত জুড়ে থাক বেতন দিয়েও পায়নি। অনেক মালিক পক্ষ আছে, আমাদের অনেক নেতারাও তাদের সাথে ভালো সম্পর্ক, আমার সাথেও ভালো সম্পর্ক, আমরা সম্পর্ক রক্ষা করে চলি। কিন্তু আমার বন্ধুর বা আমার এই সহকর্মীর যে বেতন বোনাস হচ্ছে না, সেটি নিয়ে আমরা কার্যকর প্রতিবাদ করি না। দিগন্ত টিভি, ইসলামিক টিভি সহ বেশ কটি গণমাধ্যমে যারা চাকরিচ্যুত হয়েছিল, বিভিন্ন গণমাধ্যম থেকে যারা চাকরিচ্যুত হয়েছিল, পরিবর্তিত পরিস্থিতিতে তাদের কি অবস্থা? ওয়েজ বোর্ড নিয়ে আমি যেটি বলতে চাই, নবম ওয়েজ বোর্ড গঠিত হবার পরে ওয়েজ বোর্ড অংশীজনদের সাথে আলোচনা করে যে সুপারিশ সরকারের কাছে দিয়েছে, আইন বিধি এবং প্রথা বহির্ভূতভাবে ফ্যাসিস্ট সরকারের সময়ে দুইজন মন্ত্রী গ্র্যাচুইটি এবং ট্যাক্সের বিষয়টি সাংবাদিকদের উপরে চাপিয়ে দিয়ে গ্র্যাচুইটি 2টা থেকে 1টা করে একটি উদ্ভট সুপারিশ জমা দিয়েছে। সে কারণে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস ছাড়া বাংলাদেশের কোন গণমাধ্যম নবম ওয়েজ বোর্ড দিবসের শিক্ষাটা হচ্ছে ইউনাইটেড স্ট্যান্ড ডিভাইডেড উই ফল। আমরা যদি ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারি তাহলেই আমরা জিতবো। আমি যদি ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে না পারি তাহলে আমরা জিতবো না। ঐক্যের সমস্যা কি? ঐক্যের সমস্যা হচ্ছে বিভেদ। আমার কানের কাছে যে কান কথাটা বলে আমি যদি বিশ্বাস করি তাহলে আমি জেনে যাবো। বুঝতে হবে মূল লক্ষ্যটা কি। আমি জানি না নেতৃবৃন্দ কি উদ্যোগ নিচ্ছেন, তারা মাঠে কিছু কর্মসূচি দিচ্ছেন। এই কর্মসূচিকে সফল করার জন্য এবং বাস্তবায়ন করার জন্য যদি ঐক্যবদ্ধভাবে আপনারা যদি বাস্তবায়ন করতে না পারেন, এই ব্যর্থতার গ্লানি নিয়ে আপনাদের কিন্তু বিদায় নিতে হবে আমি মনে করি। সেই জন্য নেতৃবৃন্দ এখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। আপনাদের নেতৃত্বে আমরা আছি, আপনারা কঠিন আন্দোলনের কর্মসূচি দেন। আপনারা আমাদের দিকে ফিরে তাকান, শুধু নিজের দিকে ফিরে তাকাবেন না। আমরা কিন্তু এখনো ভুকার নাঙ্গা নানান জায়গায় বেকার আছি, আমরা ঠিকমতো বেতন পাচ্ছি না। আপনার এই যে 2500 3000 সদস্য রয়েছে ডিউজে এবং যেসব আপনার সদস্যরা রয়েছেন, তাদের দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের সাংবাদিকদের ঐক্যকে সুসংহত করতে হবে। তাহলে আগামী দিনে এই যে আমরা সংবাদ শ্রমিক, আমাদের জীবনের পরিবর্তন আসতে পারে। আমাদের অধিকার, আমাদের দাবি দেওয়া, আমাদের এই ভাইদের নেতৃত্বে আমরা কিন্তু প্রতিটা মিছিলে ছিলাম। আপনারা বলেন আজকেও যাবো আমরা মিছিলে, আজকেও আছি। সুতরাং আমরা কোনোদিন মিছিলে ছিলাম না এটা তো কেউ বলতে পারবেন না। বেশিবাদের বিরুদ্ধে লড়াই করছি, আরো যদি লড়াই করতে হয় বেশিবাদের দূষণদের বিচার দাবিতে আপনারা আন্দোলনের ডাক দেন। হত্যাকারীদের বিচার করতে হবে, করতে হবে, করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হন। সকলকে ইতিহাস, অথচ একটা কুলাঙ্গা নাবালক ছেলে বসে সে আমাদেরকে একটা সংগঠনের নেতৃবৃত্তি হিসেবে আমাদের আইডেন্টিফাই করেছে। আপনারা কেউ আসছেন? আমরা যখন ফ্যাসিস্টের আমরা যখন সিএ অফিসে গিয়েছিলাম, আমরা কজন 8 জন 10 জন দিয়ে এখানে শুরু করছি। সেখানে যাওয়ার পর 8 জন ছিলাম, রাস্তা ব্লক করে বসে ছিলাম। আজকে তারা কথা বলার সময় এবং কাজের সাথে আপনাদের মিল থাকতে হবে। এই আহ্বানটুকু ঢাকার সাংবাদিকদের চেয়ারে বসে সিআই সেক্রেটারি হিসেবে আমি এই অনুরোধ রাখছি। সুতরাং আপনারা ভবিষ্যতেও আমাদের আন্দোলন সংগ্রামে থাকবেন, এই প্রত্যাশা আপনাদের প্রতি রেখে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এই তথাকথিত একটা হাউসের কিছু অংশ এই ওয়েজ বোর্ডটা পায়, বাকি 99.9% ওয়েজ বোর্ড বাস্তবায়ন করে। তাহলে এই ওয়েজ বোর্ড নিয়ে কথা বলা প্রথমত হচ্ছে যে আমরা আমাদের
যে প্রাপ্ত অধিকার, সেই অধিকারের আদায়ে আজকে যে দিবস, এই জায়গায় সাথে হতে হবে। আমাদের যে মিথ্যা ঘোষণা দিয়ে যে রেড কার্ড করার যে প্রবণতা, যে সরকারি সুযোগ সুবিধা 500 টাকা বিজ্ঞাপনের মূল্য ওয়াইজ বাস্তবায়নের নামে কেউ কিন্তু এটা করে না, এটা আমরা কথা বলি না। আজকে